আসসালামু আলাইকুম। আজ আমরা বসে আছি একটি সন্ধিক্ষণে, যেখানে দেশ এবং দশের কোনো মতামতের কোনো মূল্য নেই। দেশ এখন কোন দিকে যাবে সেটা নিয়ে মানুষ আছে সংশয়ে, ভয় মুখ খুলছে না, কারণ এদেশে অন্যের মতামতকে চুরি করে নিজেকে। হাসিনা গণঅভ্যুত্থানের পর 5ই আগস্ট পলায়ন করলে 7ই সেপ্টেম্বর তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে আসিফ নজরুলের আইন মন্ত্রণালয়। তার মানে হচ্ছে এই তাজুল ইসলামের নিয়োগকর্তা হচ্ছেন আসিফ নজরুল। আসিফ নজরুল ছিলেন আইন উপদেষ্টা এবং চিফ প্রসিকিউটর পদে যোগ দেওয়ার আগে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ছিলেন এই অ্যাডভোকেট তাজুল ইসলাম। তো দর্শক যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদেরকে বলি যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিন্তু ইউনূস সরকার অনেককে অ্যাপ্রোচ করেছিল এই চিফ প্রসিকিউটর হওয়ার জন্য। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার শাহিদিন মালিক, তারপরে অনেককে বলেছিল, এমনকি অনেককে মন্ত্রী উপদেষ্টা হওয়ার জন্য বলেছিল। যেমন যে শায়ক আহমদুল্লাহ তাকে বলেছিল, মানব জমিনের মতিবাই তাকেও বলেছিল। এরা হয়েছে কি, মানে এই যে মানব জমিনের মতিউর রহমান অনেক বড় বড় কথা বলে, এটা হলো কেন, এটা হলো কেন, এটা হলো কেন। যখন বলা হলো, অ্যাপ্রোচ করা হলো যে আপনি উপদেষ্টা হন, তখন বলেন না আমি এই পদের যোগ্য নই। তার মানে হচ্ছে যে তিনি জানেন যে দায়িত্ব দিলে তিনি পালন করতে পারবেন না। এখন যেই চিফ প্রসিকিউটরের পদটা, যেই পদটা হচ্ছে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের গণহত্যার বিচারের জন্য রাষ্ট্রপক্ষের মনোনীত উকিল। হ্যাঁ, তো সেই চিফ প্রসিকিউটর পদে ডক্টর ইউনূস এবং তার আইন উপদেষ্টা আসিফ নজরুল অনেককে অ্যাপ্রোচ করেছিল। কেউ রাজি হয় না, ভয় পায়। তারা মনে করে যে কি দরকার, যদি কোনোদিন আওয়ামী লীগ ফিরে আসে তাহলে তো আমাদের উপর প্রতিশোধ নেবে। এই কারণে কেউ রাজি হয়নি। কিন্তু সাহস নিয়ে এবং এই জুলাই যোদ্ধাদের উপর যেই নৃশংস হত্যাকাণ্ড হয়েছে এটা দেখে তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর পদের জন্য রাজি হয়ে যান এবং তিনি বিচার কার্য শুরু করে দেন। এবং সেই বিচার কার্য আপনারা জানেন যে অলরেডি অনেক দূর অগ্রসর হয়েছে এবং সেখানে শেখ হাসিনা সহ অনেকের মৃত্যুদণ্ড হয়েছে। তার আগে একটু বলি, অনেকে আবার একটু গোলমাল করে ফেলেন। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার নাম হচ্ছে অ্যাটর্নি জেনারেল। যেমন আগে ছিলেন আসাদুজ্জামান 12ই ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত হয়ে তিনি এখন এমপি হয়েছেন এবং আইনমন্ত্রী হয়েছেন। সরকার আরেকজনকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছে। তো এই অ্যাটর্নি জেনারেল হচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আর চিফ প্রসিকিউটর হলেন একটা বিশেষ আদালতে বিশেষ মামলার জন্য পরিচালনাকারী রাষ্ট্রীয় পক্ষের আইনজীবীকেই বলা হয় চিফ প্রসিকিউটর। প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি পদমর্যাদায় ছিলেন একজন অ্যাটর্নি জেনারেলের সমান। তাহলে অলমোস্ট সেম। অ্যাটর্নি জেনারেল হচ্ছে সামগ্রিক, আর চিফ প্রসিকিউটর হচ্ছে কোন একটি নির্দিষ্ট আদালতে নির্দিষ্ট মামলার জন্য লড়তেছেন এবং দুইজনই রাষ্ট্রের পক্ষে লড়তেছেন। এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আসল সমস্যার সম্মুখীন হন যখন তিনি সেনাবাহিনীর সদস্যদের বিচার করতে যান। আপনারা জানেন যে সেনাবাহিনীর সদস্যদের যে বিচার, সেই বিচারে প্রথম সেনাবাহিনী রাজি হয়নি। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান চেষ্টা করেছিলেন যাতে সেনাবাহিনীর সদস্যদের বিচারগুলো সেনা আদালতে হয়, এবং সেনা আদালতে এই বিচারের শাস্তি কিন্তু খুবই লঘু। কিন্তু তাজুল ইসলাম বলেছেন না, এই গণহত্যাকারী সেনা সদস্যদের বিচার কিন্তু আদালতেই হবে, কোন সেনাবাহিনী আদালতে না। কারণ সেনাবাহিনীর আদালতে এইসব বিচারের শাস্তি কিন্তু খুবই লঘু। তারপরে নানা দেন দরবার, নানা সমালোচনা আলোচনা, তারপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় দিল যে তাদেরকে আদালতে হাজির হতে হবে। এবং এই নিয়ে কিন্তু চরম উত্তপ্ত অবস্থা, খুবই গুমট পরিবেশ, কি হয় না হয়। সেই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে সরকারের এমন করা উচিত নয় যাতে সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক নষ্ট হয়। এবং সালাউদ্দিন আহমেদ আরো বলেছিলেন যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক নষ্ট হলে আমরা সেটা অ্যাফোর্ড করতে পারবো না, মানে আমরা তার ভার বহন করতে পারবো না। তার মানে হচ্ছে বিএনপি কিন্তু মনে মনে সেনাবাহিনীর প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছিলেন। যা হয়েছে তা হয়ে গিয়েছে, তারা আসলে শেখ হাসিনার নির্দেশে করেছে, এখন কি করা যাবে আর। মানে এই বিচারটা আসলে সেনাবাহিনীর উপরে ছেড়ে দাও। আপনাদের খেয়াল আছে কিনা জানি না, গত বছরের 6ই অক্টোবর তাজুল ইসলাম বলেছিলেন যে এক সপ্তাহের মধ্যেই অনেকগুলো ঘটনা ঘটবে, এবং হয়েছেও তাই। এবং আরেকটি কথা হচ্ছে যে এই তাজুল ইসলাম আয়না ঘর উদ্ধার করতে গিয়ে যেই সমস্যায় পড়েছেন, এবং ওই যে গুম কমিশনের যে সদস্য নাবিলা ইদ্রিস, মানে সেনাবাহিনী ওই আয়না ঘরে গিয়ে তারপরে পুরাতন ওয়াল ভেঙে নতুন ওয়াল করে একদম সকল স্ট্রাকচার চেঞ্জ করে সকল কিছু শেষ করে রং টং দিয়ে টিয়ে অন্যরকম করে রেখেছিল। এর ভিতরে এই তাজুল ইসলামরা অনেক কষ্ট করে সেখানে গিয়ে, মানে সেনাবাহিনী অসহযোগিতা করতেছে, কোনো লগবুক নাই, কোনো কাগজপত্র নাই, সব পুড়িয়ে ফেলেছে, মানে যার পর নাই তা করেছে। কিন্তু এই তাজুল ইসলাম
তিনি গিয়ে সেই আয়নাঘর, জেএসআই, তারপরে টিএফআই, এগুলো সব তন্ন করে খুঁজে তিনি আলামত সংগ্রহ করেছেন। তিনি খুবই এক রক্ষা মানুষ। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে যখন এই সেনাবাহিনীদের বিচার শুরু করেন তিনি, এবং এই সেনাবাহিনীর সদস্যদের বিচারের আগে যখন জুন মাসে লন্ডনে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হয়, তখন তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের আগে তারেক রহমানের সঙ্গে খলিলুর রহমান একটা 1 ঘন্টার বৈঠক করেছিলেন, এবং সেই বৈঠকে কিন্তু তারেক রহমানের সঙ্গে খলিলুর রহমানের সমঝোতা এবং সব প্ল্যান চূড়ান্ত হয়ে যায়, এবং যেই খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিলেন বিএনপি, সেই খলিলুর রহমান হয়ে গিয়েছেন তারেক রহমানের সবচেয়ে বড় আস্থাভাজন সেই ইউনূস তারেক বৈঠকের পর। এবং তারপর যখন এই অভিযুক্ত সেনা সদস্যদের বিচার নিয়ে খুব গুমট পরিবেশ, তখনই আসলে বিএনপির পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয় এই খলিলুর রহমানকে এটা মীমাংসা করার জন্য। তখন এই খলিলুর রহমান গোপনে দেখা করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে, এবং তাকে পরামর্শ দেন যে আপনি যদি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে পদত্যাগ করেন, তাহলে আপনাকে আইন কমিশনের চেয়ারম্যান বানিয়ে দেওয়া হবে। আপনারা জানেন যে সাবেক বিচারপতি খায়রুল হক, তিনি গ্রেপ্তারের পর থেকে এই আইন কমিশনের চেয়ারম্যানের পদটা খালি আছে। কিন্তু তাজুল ইসলাম রাজি হননি। তিনি বলেছেন যে না, জুলাইতে যারা গণহত্যা করেছে, শেখ হাসিনা হোক, শেখ হাসিনার মন্ত্রী হোক, এমপি হোক, ছাত্রলীগ হোক, যুবলীগ হোক বা সেনাবাহিনী হোক, কারণ ইস্তার নাই, আমি তাজুল ইসলাম এই হত্যাকারীদের সঙ্গে কম্প্রোমাইজ করব না। তো তারপরে এই খলিলুর রহমানের উদ্যোগ ব্যর্থ হয়, এবং এর ফলে আপনারা দেখলেন যে অভিযুক্ত সেনা সদস্যরা তারা এসি গাড়িতে করে হলেও তারা আদালতে এসেছেন, হাজিরা দিয়েছেন, একবার না একাধিকবার দিয়েছেন। কিন্তু সরকার সেনাপ্রধানের কথাও রেখেছেন। ক্যান্টনমেন্টের ভিতরে একটা বিল্ডিং কে সাবজেল ঘোষণা করে সেখানে এই অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে সরকার রেখেছেন, তাদেরকে নর্মাল কোনো জেলে রাখেননি। তো এই যখন অবস্থা, তখন এর ভিতরে সরকার পরিবর্তন হলো, 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতা এলো বিএনপি। যদিও বিএনপি ক্ষমতা আসার পরই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছিলেন যে বিএনপি সরকার আমাকে বলেছে তারা পরিপূর্ণ সহযোগিতা করবে আমি যাতে বিচার কাজ চালিয়ে যাই। এটা শুনে আমরা খুশি হয়েছিলাম। কিন্তু এখন আবার শুনতেছি যে সরকার আসলে এই চিফ প্রসিকিউটরের পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে দিবে, সরিয়ে অন্য একজনকে নিয়োগ দেওয়ার তোড়জোড় চলতেছে। এখন নতুন সরকার আসছে 2/3 মেজরিটি নিয়ে, তারা ইচ্ছা করলে এটা করতেই পারে, কারণ চিফ প্রসিকিউটরের পদ সরকারি নিয়োগ দেয়, অ্যাটর্নি জেনারেলের পদও সরকারি নিয়োগ দেয়, বাট সরকারের পরামর্শে রাষ্ট্রপতি নিয়োগ দেয়, ওই একই কথা আর কি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি আসলে কোন উদ্দেশ্যে চিফ প্রসিকিউটরের পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে দিতে চায়? দেখুন, আমি বিষয়টাকে নেগেটিভলি নিতে চাই না, কারণ এটাও সত্য যে তাজুল ইসলাম এক সময় জামাত ইসলামের আইনজীবী ছিলেন, তারপরে তিনি এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এখন যদি বিএনপি সঠিক নিয়তে, বা সঠিক উদ্দেশ্যে তারা মনে করে যে আচ্ছা ঠিক আছে, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটাকে এমন ভাবে পরিচালনা করব যাতে এতে কোনো প্রশ্ন উত্থাপিত না হয়, এই কারণে যদি তারা মনে করেন যে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া উচিত। এবং আরেকটি বিষয় হচ্ছে, গত বছরের নভেম্বরে কিন্তু তাজুল ইসলামের যে পরামর্শদাতা টবি ক্যাডম্যান, ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান, তিনিও কিন্তু পদত্যাগ করেছেন। তিনি বলেছেন যে আমি আর এখানে থাকবো না, আমি তাজুল ইসলামের পরামর্শকের পদ থেকে আমি চলে যাব। পরে তাজুল ইসলাম বলেছেন যে আসলে আমরাই টবি ক্যাডম্যানকে বাদ দিয়েছি। টবি ক্যাডম্যান বলতেছেন যে আমি সরে এসেছি, তাজুল ইসলাম বলতেছেন যে আমি বাদ দিয়েছি। তাহলে পারস্পরিক একটা বিপরীতধর্মী কথাবার্তা আমরা দেখলাম। যাই হোক, ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান চলে গিয়েছেন, এখন তাজুল ইসলাম একা। এখন ইউনূস সরকারও নাই, আসিফ নজরুলও নাই, এখন এসেছে বিএনপি সরকার। এখন যদি সেই বিএনপি তাকে বাদ দিয়ে দেয়, তাহলে তার তো কিছু করার নেই, তাই না? কিছু করার নেই। তারপরেও আমরা তাজুল ইসলাম ভাইকে ধন্যবাদ জানাই তার এই সাহসী ভূমিকার জন্য, আমরা চিরকাল স্মরণ রাখবো। আসলে সবকিছু সবসময় আমাদের ইচ্ছা মতো হয় না, এটাই হচ্ছে বাস্তবতা। এখন যদি বিএনপি সরকার মনে করে যে আসলেই তারা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে একটা নিরপেক্ষ স্বচ্ছ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে গড়ে তুলবে, ভালো কথা। এবং সেটা করতে গিয়ে যদি তারা মনে করে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া উচিত, দিক। আমি বিষয়টিকে এখন পর্যন্ত পজিটিভলি দেখতে চাই, এবং সেই সঙ্গে আমি চোখ কানো খোলা রাখবো যে দেখি কি করে এবং